জেলা মেদিনীপুর, কাঁসাই আর শিলাই নদীর তীরে একটি বর্ধিষ্ণু জনপদ। এই জেলার মাটি আর বাতাসে মিশে আছে স্বাধীনতা সংগ্রামের রক্তক্ষয়ী ইতিহাস। শিক্ষার পীঠস্থান এই জেলায় জন্মেছেন বহু মনীষী আর সংগ্রামী মানুষ, যারা জীবন উৎসর্গ করেছেন দেশ আর সমাজের জন্য। কিন্তু কখনো ভেবেছেন কি, সমৃদ্ধ এই জেলায় লুকিয়ে আছে শতাব্দী প্রাচীন মন্দিরের একটি গ্রাম, যেখানে বহু ঝড়ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও দাঁড়িয়ে আছে 300 বছরের কত সব জরাজীর্ণ মন্দির। ইতিহাসের অচল গহ্বরে হারিয়ে যাওয়া এই প্রাচীন মন্দিরের অনুসন্ধানে আমার এই মেদিনীপুর যাত্রা। কিভাবে গেলাম, কোথায় বা রইলাম, জানতে ইচ্ছা করছে বন্ধুরা? জানতে হলে আমার সাথে আসুন আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। সুপ্রভাত বন্ধুরা, এখন আমি সবাইকে সুপ্রভাত জানাচ্ছি খড়গপুর জংশন স্টেশনের ঠিক সামনে থেকে। আজকে আমার গন্তব্য হলো মেদিনীপুরের একটা খুব সুন্দর টেম্পল টাউন মানে মন্দির, বুঝতেই পারছেন, মন্দিরের জায়গা। এটার নাম হলো পাথরা। তো ট্রেন থেকে সবাই মাত্র আমি নামলাম খড়গপুর জংশন স্টেশনে। নেবে এখন আমি একটি টোটো গাড়ি ধরে, 3 হুইলার, আমি চলেছি মেদিনীপুর শহরের পথে। মেদিনীপুর শহরে একটা হোটেলে, আমি হোটেল ইন্টারন্যাশনাল, সেখানে আমি আমার লাগেজপত্র রাখবো, যা সব বিলঙ্গিংস আছে, রেখে আমি বেরিয়ে যাবো পাথরার পথে, পাথরা টেম্পল টাউন। এই মুহূর্তে আমি খড়গপুর সিটি ক্রস করছি, করে মেদিনীপুরের দিকে যাচ্ছি। বন্ধুরা, আমি এবার অগ্রসর হচ্ছি মন্দির নগরী পাথরার পথে। তো মেদিনীপুর টাউনে আমি ঢুকে গেছি, হোটেলে আমি চেক ইন করে গেছি অ্যাকচুয়ালি। এই হোটেলটাকে আমি পরে আপনাদেরকে দেখিয়ে নেবো, এর ফেসিলিটিগুলো কীরকম আছে, রুম টাইপ কীরকম। তো এখান থেকে আমি একটা টোটো ধরে আমি যাব পাথরা টাউনের পথে। ছোট্ট গ্রাম পাথরা, এবং চারিদিকে দেখবেন অসংখ্য মন্দির রয়েছে। হ্যাঁ, তো এরকম এক্সপিরিয়েন্স আমি করিনি এর আগে, যে এরকম ধরনের একটা মন্দিরের গ্রামে যাওয়ার। প্রথম কথা সেটা। দ্বিতীয় কথা হলো, আমি আরেকটা জায়গায় যাওয়ার চেষ্টা করবো আজকে, যেটাকে বলে নারাজল রাজবাড়ি। এটা একটা খুব প্রাচীন জায়গা, এখানকার খুব বিখ্যাত স্পট একটা, এই পশ্চিম মেদিনীপুর জেলাতেই। তো পাথরা এখান থেকে হলো মোটামুটি 40 মিটার রাস্তা, আর সেখান থেকে আরও 1 ঘন্টার উপর লাগে নারাজল রাজবাড়ি, ওটা একটু দূর আছে। তো চলুন তাহলে আস্তে আস্তে দেরি না করে বেরিয়ে পড়ি। এর আগে আমি কলকাতা থেকে, হাওড়া থেকে খড়গপুর অব্দি এসেছি ইস্পাত এক্সপ্রেসে করে, ইস্পাত সুপারফাস্ট এক্সপ্রেস, যেটাকে বল আমরা তিতলাগড় ইস্পাত এক্সপ্রেস বলে থাকি, সেই গাড়িটা। তো সেটা আমি পরে দেখাবো আমি কী করে এলাম না এলাম, সমস্ত ইতিবৃত্ত। তাহলে এখন চলুন দেরি না করে বেরিয়ে পড়ি। বন্ধুরা, এই জায়গাটা হলো ধর্মা। তো এই জায়গাটা ধর্মা মোড় বলে তো ভাই? আচ্ছা, এটা হলো ধর্মা মোড়। তো আমি একটা টোটো ভাড়া করলাম, এখান থেকে টোটো ভাড়া হচ্ছে 600 টাকা। তো এখান থেকে পাথরার দূরত্ব হলো মোটামুটি বলছে 35 কিলোমিটারের মতো, 30 থেকে 35 কিলোমিটারের মতো। তো যেতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট, দূর আছে এখান থেকে একটু। তো এই প্রত্যন্ত গ্রামের মধ্যে ঢুকতে হবে, ঢুকলে আমরা ওই প্রাচীন মন্দিরের নিদর্শনগুলো সব দেখতে পাবো। বন্ধুরা, এখন আমরা হোসেনাবাদ গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি পশ্চিম মেদিনীপুরে। তো পুরো গ্রাম বলবো না, এটা ওই একটু মফস্বল ভাব আছে জায়গাটাতে। আবার একটু একটু গ্রাম ভাবও আছে, কিন্তু পাথরা এরকম হবে না, যতদূর ধারণা আছে আমার, মানে যতদূর
নেট ফেট ঘেটে ছবিগুলো দেখে যতটুকু আইডিয়া পেয়েছি এটা প্রত্যন্ত গ্রামীণ। এখান থেকে আরও অনেকটা যেতে হবে। এই গ্রামটার নাম হলো রামনগর, তাই তো? রামনগর তো এটা জেলা পশ্চিম মেদিনীপুর, তো জেলা পশ্চিম মেদিনীপুর, গ্রামের নাম রামনগর। পৌঁছাতে আরও প্রায় 8 ঘন্টার মতো লাগবে না দাদা? আচ্ছা, 8 ঘন্টার মতো লাগবে আরও। তো চলেছি এখন, একটু ঘুমও পাচ্ছে, সেই মাঝরাতে উঠেছি ট্রেন ধরবো বলে, তো এখন একটু ঘুম ভাব আসছে আর কি। তো কখনো কখনো ফুটেজ কালেক্ট করছি, কখনো আবার ঘুমিয়ে নিচ্ছি। বন্ধুরা একটা কথা জানতে পারলাম, এখানেও কিন্তু ভিডিও করা নিষেধ। এই কিন্তু এই ভিডিও করার নিষেধাজ্ঞার জন্য আমার চাপ হয়ে যাচ্ছে। যাই হোক, তো আপনাদেরকে ছবি তো দেখাতেই পারবো, সেটা নিয়ে অসুবিধা নেই। তো আপনারা জায়গাটাও দেখছেন আমার পেছনে, এইগুলো তো ভিডিও করতেই পারি, গ্রামের ভিডিও। কিন্তু ওই মন্দিরগুলো আর রাজবাড়ি বা ওই রিলেটেড যেসব জিনিসগুলো আছে সেগুলোর ভিডিও করার ওপর একটু নিষেধাজ্ঞা আছে। ছবি নেব এবং ছবি দেবো, শেয়ার করব আপনাদের সাথে, সেটা তো করতেই পারি। তো দেখুন তাহলে ছবিগুলো। এখানে 3টে শিবলিঙ্গ, 3টে শিব মন্দির আছে, প্রতিটা মন্দিরে 2টো করে শিবলিঙ্গ আছে। বন্ধুরা, পাথরা মন্দির নগরীটি হল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার একটি গ্রাম, যা তার প্রাচীন মন্দিরগুলোর জন্য পরিচিত। মধ্যযুগীয় সময় নির্মিত এই গ্রামটিতে প্রায় 34টি মন্দির রয়েছে, যেগুলোতে টেরাকোটার সুন্দর কাজ দেখতে পাওয়া যায়। এই গ্রামটি কংসাবতী নদীর তীরে অবস্থিত এবং এর সমৃদ্ধ প্রাচীন পরিবেশ এটিকে একটি বিশেষ স্থান করে তুলেছে। এখানকার মন্দিরের নিদর্শন জৈন এবং বৌদ্ধ ভাস্কর্য সংস্কৃতিকে প্রতিফলিত করে। মন্দিরের ইট এবং অন্যান্য উপকরণ থেকে প্রমাণিত হয় যে সেগুলো অন্তত 2 থেকে 300 বছর আগে নির্মিত। এখানে একটি প্রাচীন সূর্য মন্দিরও ছিল। সমৃদ্ধ পোড়ামাটির শিল্পকর্ম সহ 34টি জরাজীর্ণ মন্দির অতীতকে স্মরণ করিয়ে দেয়। মন্দিরের দেবতারা হলেন শ্রীকৃষ্ণ, বিষ্ণু এবং শিব। সমৃদ্ধ পোড়ামাটির শিল্পকর্ম সম্বলিত নবরত্ন মন্দির, কাছারি মহল, রাসমঞ্চ, কালাচাঁদের দালান, দুর্গেশ্বর মন্দির এবং পঞ্চশীব মন্দির উল্লেখ করার মতো। পাথরায় বৌদ্ধ সংস্কৃতির বিভিন্ন প্রমাণ আছে। কাঁসাই নদীর দক্ষিণ তীরে পাথরার বিপরীতে অতীতের আরেকটি স্মারক জিন শহর রয়েছে। বন্ধুরা, পাথরা মন্দির দর্শন করতে এসে উপরি পাওনা হলো সেখানকার রাজবাড়ি দর্শন। রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের তৈরি বহু প্রাচীন রাজবাড়িটি আজ ভগ্নপ্রায় অবস্থা। তো চলুন তাহলে দেখা যাক রাজবাড়িটি ঘুরে। এর মধ্যে রয়েছে দালান, বিচারালয়, ভোজন কক্ষ, এইসব। প্রাচীন রাজবাড়ির ভগ্নপ্রায় পরিস্থিতি দেখে মনটা বিষাদে ভরে গেলেও যদি কল্পনা করি যে সেই যুগে রাজবাড়িটি কেমন ছিল, তাহলে আমরা কল্পনায় আনতে পারবো রাজবাড়িতে কত চাকর বাকর ঘোরাফেরা করছে, রাজারা সব আসছেন, সভাসদরা এখানে বসে আছেন, এখানে বহু মানুষের বিচার চলছে, আর ভেতরে রয়েছে রানীমহল। তো এই নিয়ে হলো এককালের প্রাচীন এবং প্রসিদ্ধ এই রাজবাড়িটি। মন্দিরের শহর পাথরা দেখে বন্ধুরা এবার চলেছি গোপগড়ের পথে। গোপগড় হলো আরেকটা দর্শনীয় স্থান, যেটাও কিনা প্রাচীন স্থাপত্যের ওপর বেস করেই আর কি মানুষের মধ্যে জনপ্রিয় হয়েছে।
তো ওখানে অনেক লোক টোক যায়, ওখানে পার্ক টার্কও আছে এবং পেছনে যত শুনেছি একটা ভাঙা দুর্গ আছে, প্রাচীন দুর্গ। এই মুহূর্তে আমি মেদিনীপুর শহরের ওভারব্রিজটা ক্রস করছি, করে গোপগড়ের দিকে যাচ্ছি। আমার উদ্দেশ্য ছিল আজকে নাড়াজোল যাওয়া, নাড়াজোল রাজবাড়িতে, কিন্তু সেটাতে অনেকটা দূর সেখান থেকে, আর গাড়ির কিছু অসুবিধা আছে, এই জন্য যেতে পারলাম না। আর পাঁচটাতেও যে খুব ভালো ভিডিও করতে পেরেছি তা নয়, তার কারণ হলো পাঁচটাতে ভিডিওগ্রাফি নিষিদ্ধ। ধরে এসে গেছি গোপগড় ইকো পার্কে। তো এখানে অনেক লোকজন দেখছি যে বাইক টাইক পার্ক করে রেখেছে, লোকাল লোকজন এসছে অনেক দেখতে জায়গাটাকে। কিছু দোকানও আছে, কিছু চায়ের দোকান, কিছু টুকটাক খাবার দাবার দোকান আছে, মোটর সাইকেল স্ট্যান্ড আছে। তো এই জায়গাটায় প্রচুর ঝাউবন রয়েছে, আর কিছু আর্কিওলজিক্যাল জিনিসপত্র রয়েছে শোনা যায়। জায়গাটা ওভারঅল ভালো, আর বেশ গাছগাছালিতে ঢাকা, সবুজের সমারোহ আছে চারদিকে। বন্ধুরা গোপগড় গাছগাছালিতে ঢাকা পুরো একদম, পুরো সবুজের সমারোহ চারিদিকে, সুন্দর সুন্দর গাছ করা। সামনে এগোচ্ছি ক্রমশ আমরা। মেদিনীপুর শহর থেকে মোটামুটি 10 কিলোমিটারের মতো ডিস্টেন্স আছে এই জায়গাটা, বন জঙ্গলে ঘেরা। ওই সামনে দেখুন একটা ক্লক টাওয়ার মতো আছে, আর এইদিকে সব বাগান টাগান করা, এখানে সেলফি টেলফি তুলছে। এই দিকটা দিয়ে আমরা এলাম, এটাই এন্ট্রি পয়েন্টটা। প্রচুর সবুজ জায়গাটা, সেখানে এসে খুব ভালো লাগে। এটা হচ্ছে গোপগড় ফোর্ট। এটা মানে বহু আগের, অ্যাকচুয়ালি বুদ্ধিস্ট এরা লেখা রয়েছে, সেই সময়কার গোপগড় হেরিটেজ বিল্ডিং। ভেঙে গেছে পুরো দুর্গটা। তো ভেতরে ঢোকা যাবে না, কারণ এখানে আটকানো রয়েছে আর কি। যতটা তাও আমি দেখছি, যদি অ্যাঙ্গেলটা পাই আরও ভালো, কোন দিক থেকে পাবো সেটা বুঝতে হবে আমাকে। তো এটাও একটা প্রাচীন জায়গা, বেসিক্যালি এটা সংরক্ষণ করে রেখে দেওয়া আছে যাতে আর ক্ষতিগ্রস্ত না হয়। তো এখানে আর একটা অ্যাঙ্গেল পেলাম, দেখুন গাছের আড়ালে ঝোপের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে রুইন্সটাকে, আর এদিক দিয়ে বিল্ডিংটার আরও মানে বেটার ভিউ পাচ্ছি আগের যে ভিউগুলো ছিল তার থেকে। এখানেও বোঝা যাচ্ছে যে এখানে বড় বড় দরজা জানলা এইসব ছিল, বিরাট বিরাট পিলারও ছিল একসময়, হয়তো বিল্ডিংটা মাল্টি স্টোরির ছিল। তো এটা দুর্গ আর কি। আর এর পেছনে রয়েছে একটা পার্ক। এন্ট্রি পয়েন্টে দুদিকে দুটো দ্বার রক্ষা করা আছে, দেখুন এদিকে একটা আর এদিকে আর একটা। ঘোরাঘুরির পরে বন্ধুরা অবশ্যই হোটেলের লবিতে ফিরে এলাম। হোটেলে এখন রেস্ট নেওয়ার পালা, তার আগে আমি দুপুরের খাবারটা খেয়ে নেবো। তো হোটেলটা বেশ ভালোই, আমি রুম টুমটা করাবো খাবারটা খেয়ে। তো চলুন তাহলে ডাইনিং হলে যাই, সেখানে গিয়ে আপনারা দেখবেন যে কী কী খাবার অর্ডার দিয়েছি আর ডাইনিং হলটা কীরকম। তো এই হলো হোটেলের লবিটা। অ্যাকচুয়ালি হোটেলটার নাম হলো হোটেল ইন্টারন্যাশনাল। বন্ধুরা এটা হলো ডাইনিং হলটা হোটেল ইন্টারন্যাশনালের। তো এখন দুপুর প্রায় 3টার কাছাকাছি আর কি। আমি যে খাবারটা অর্ডার দিয়েছি দেখে নিন। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, আর তার সাথে হলো রায়তা। সিম্পল খাবার, আজকে একটু গরম আছে দুপুরের দিকটা, নাহলে আমি আরও রিচ খাবার অর্ডার দিতাম, বাট আজকে মোটামুটি লাইটের ওপর দিয়েই খাচ্ছি। তো এই চিকেন বিরিয়ানি আর রায়তা খেয়ে আমি হোটেল রুমে ফিরে যাব, গিয়ে এখন রেস্ট নেবো একটু। এই দেখুন দুটো আলুর পিস আছে, এখানে দুটো চিকেনের পিস আছে, আবার এখানে একটা ডিম আছে, আর এখানে রয়েছে রায়তা। তো চলুন বন্ধুরা, এখন যা অবস্থা আমার, এখন পুরো পেট পুরো খালি এবং খিদেও পেয়েছে খুব। নাইস, ভালোই করেছে বন্ধুরা। রুম ট্যুরটা একবার করে নিই। তো দেখুন এটা হলো হোটেল ইন্টারন্যাশনাল মেদিনীপুরের ঘর। এটা হচ্ছে মেদিনীপুরের ধর্মা বলে একটা জায়গা আছে, সেইখানে দেখুন এই ঘরটার রেন্ট হলো রুম ট্যারিফ হলো 2000 টাকা। তো এখানে একটা খাট আছে, সিম্পল কনফিগারেশন বাট খুবই সুন্দর, আমার চোখে তো লেগেছে। এখানে একটা টিভি দেওয়া, আর এদিকে আলমারি আছে, এখানে একটা টেবিল আছে, আর ওদিকটা হলো টয়লেটটা।
এটা হলো টয়লেটটা, ঠিকঠাকই। তো এটার রুম ট্যারিফ হলো 2000 INR। আর পাথরার গোপগড়ে আসা খুবই সোজা বন্ধুরা। এখানে আসতে গেলে আপনারা যদি কলকাতা দিক থেকে আসেন তাহলে হাওড়া দিয়ে যে কোনো লোকাল ট্রেনে চলে আসুন বা এক্সপ্রেস ট্রেনে চলে আসুন খড়গপুর থেকে মেদিনীপুর থেকে পাথরা, গোপগড় এই জায়গাগুলো খুবই কাছে। এছাড়া আপনারা বাঁকুড়ার দিক থেকে যদি আসেন ডাইরেক্ট বাস পেয়ে যাবেন বা ট্রেন পেয়ে যাবেন মেদিনীপুর অবধি। ঝাড়খণ্ডের দিক থেকে যদি আসেন তাহলে আমি বলবো রাঁচি বা ওই সাইড থেকে চলে আসা প্রথমে খড়গপুরে, আবার খড়গপুর থেকে একইভাবে মেদিনীপুর হয়ে পাথরা। এইভাবে আপনারা কানেক্ট করতে পারেন এই জায়গাটার সাথে। এর দূরত্ব কলকাতা থেকে মোটামুটি 140 কিলোমিটারের মতো, আর বাঁকুড়া থেকে প্রায় 86 থেকে 90 কিলোমিটারের মতো। বন্ধুরা, শেষ হয়ে গেল মেদিনীপুরের আমার প্রথম দিনের ভ্রমণ। আমি গেলাম মন্দির নগরীতে, আর আরেকটা জায়গা দেখালাম। তো সামগ্রিকভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম মেদিনীপুর শহরে আশপাশে কী কী দেখার আছে। খুব মারাত্মক বেশি কিছু দেখার নেই হয়তো, তবে আছে টুকটুক করে অনেক কিছুই। আর একটা জায়গা রয়েছে যেটাকে বলে গন্ধনি, সেখানে আমি সেটাকে নিয়ে আলাদা করে একটা ভিডিও করেছি এর আগে, তো সেটা আলাদা করে আর গেলাম না এবারে। তো কেমন লাগলো জানিয়ে একটু কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার আরও নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক অনুপ্রেরণা আসবে। সবাইকে ধন্যবাদ, এইভাবেই পাশে থাকবেন।